This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সব জানেন, দেখলেন তো? একটা ঘটনা ঘটেছে জানেন, ওটা গ্রাম্য ঝামেলা সেটা জানেন, এমনকি গোটা বিষয়টা যে বিচারাধীন সেটাও জানেন। শুধু জানেন না কারা তাদের মতো এরকম দোর্দণ্ড প্রতাপ লোকজন থাকতে তাদের শাসনকালের মধ্যে ওপর থেকে আকাশ থেকে নেমে এসে এরকম কাণ্ড কারখানা ঘটিয়ে দিয়ে গেল। কি আশ্চর্য, তাই না? তৃণমূলের ওই অঞ্চল সভাপতি বলছেন ব্যক্তিগত আক্রোশ থেকে নাকি গোটা ঘটনাটা ঘটেছে। তাহলে তো ধরতে হবে যে ওই আক্রমণকারী ব্যক্তিরা তারা এলেবেলে কেউ নয়, জানেন তো, মহা দাপুটে লোকজন, মানে যাদের ভয়ে বৃদ্ধা তার ছেলেকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, আর বৃদ্ধার স্বামী তিনি এখন আহত, অসুস্থ হয়ে বর্ধমান হাসপাতালে ভর্তি হয়ে আছেন। সুস্থ হলে হয়তো তিনিও পালাবেন। এই আক্রমণকারীরা এমনই শক্তিশালী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শুধু থানায় অভিযোগ করেই ভরসা পাননি বৃদ্ধা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। বুঝলেন ব্যাপারটা? তার মানে ভরসার ওই একটাই জায়গা, দিদিকে বলার জোরে 21-এর বিধানসভা ভোট পার করেছিল তৃণমূল। সারা রাজ্যের মানুষের অভিযোগ বাষ্পের মতো বের হয়েছিল ওই দিদির কাছে নালিশ করে। আচ্ছা, 2026-এর আগে তাহলে কি ওই দিদিকে বলপাট্টু করতে হবে নাকি? বারবার প্রশাসনের উপরে ভরসা না থাকার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। মানুষ পুলিশ প্রশাসন আদালতকে ভরসাই করছে না, তার কারণ হচ্ছে পুলিশ প্রশাসনের উপর ভরসা নেই। এবং পুলিশ প্রশাসনের উপর ভরসা না থাকার দায়টা কার? মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে তার উত্তর দেওয়া উচিত না? আইন হাতে তুলে নিয়ে বেআইনি কাজ করার অধিকার কারোর নেই। চোপড়া এবং জলপাইগুড়ির ক্ষেত্রে দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের প্রশাসন দলের সাথে যুক্ত ব্যক্তিদেরও রেহাই করেনি, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছে। এখনও যদি শিক্ষা না পেয়ে কেউ এই ধরনের কাজ করে, সে যে দলেরই হোক, প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে তাকে শাস্তি দেবে। এটা শুধু ধরা পড়া এবং শাস্তি পাওয়াটা সময়ের অপেক্ষা। সুতরাং শাসক দলের ব্যাখ্যা বুঝে গেলেন, মানে বিরোধীরা যাই বলুন, তৃণমূল সব অভিযোগকে অরাজনৈতিক আখ্যা দিচ্ছে। আচ্ছা, এটা কি তৃণমূলের ওভার কনফিডেন্স, একটু বাড়তি অতিরিক্ত আত্মবিশ্বাস? দেখুন, লোকসভা ভোটে আমরা 29, ওরা 12, এই মেজাজটা কি, এই ফলাফলের মেজাজ, এটা কি তৃণমূল সত্যিই নিশ্চিন্ত? আর যদি সত্যিই নিশ্চিন্ত হয় তৃণমূল, তাহলে কেন নিশ্চিন্ত? এর একটা কারণ আছে, জানেন তো। দিদি অলরেডি বলতে শুরু করে দিয়েছেন যে তিনি পুরো বিষয়টা জিরো টলারেন্স রীতি নিয়ে চলছেন, অর্থাৎ তিনি গোটা বিষয়টা ধরে নিয়েছেন। তিনি যখন মুখ খুলেছেন, তিনি যখন কিছু বক্তব্য রাখছেন, তখন এবার তিনি নিশ্চয়ই সামলে দেবেন। জমি জায়গা হোক বা মানুষের জীবন, যেখানে যারা দখলদারি চালাচ্ছেন, তারা যত বড় নেতাই হোক না কেন, তাদের পত্রপাঠ, গারদ আর এক্সিট গেট দুটোই দিদি দেখিয়ে দেবেন। এই কনফিডেন্সটা নিশ্চয়ই তৃণমূলের লোকজন পেয়ে গেছেন, কারণ দিদি বলে দিয়েছেন। এবার তিনি যখন এগুলো বলে দিয়েছেন, তখন তো এবার যা খুশি করা যায়, লোকে যা খুশি ভাবুক না কেন, সামলে তো যাবে ওই এক কথাতেই। দেখুন, ডাবগ্রাম ফুলবাড়িতে জোর করে জমি দখলের চেষ্টা আর জমির মালিককে খুনের চেষ্টার অভিযোগে ওই জেলা পরিষদের সভাপতি দেবাশিস প্রামাণিক যখন গ্রেফতার হয়েছিলেন, তখনই কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল। আর আজ তৃণমূলে ওই দেবাশিসের যিনি ডেপুটি ছিলেন, সেই গৌতম গোস্বামীকে দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ। দেখুন, তৃণমূল থেকে গৌতমেরও যদি মহাপ্রস্থান হয়, তাহলে তো বুঝতে হবে অভিযোগ উঠলেই বাইরের দরজা সোজা দেখিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিযোগগুলো সত্যি কিনা সেগুলো পরে দেখা হবে। উঠেছে, এটা সব থেকে বড় কথা। উঠলেই ছেঁটে ফেলার একটা পন্থা নিয়েছেন তৃণমূল নেত্রী। এবার তাতে এটা যদি চলতে থাকে, তাহলে ওই 2026 তো অনেক পরের কথা। এবছর যে সমস্ত পুরসভায় নির্বাচন আছে, সেই সমস্ত পুরসভার ভোটের আগে জনমানসের শাসকের মুখ কিন্তু মানে প্রবলভাবে উজ্জ্বল হয়ে যাবে, এটা নিশ্চিত। ফলে তৃণমূল নিশ্চিত, এই জন্যেই এত নিশ্চিন্ত আছে, জানেন তো। এটা যদি প্রথম কারণ হয়, দিদি তিনি বড়া ভয় দিচ্ছেন ব্যবস্থা নেবেন, তিনি বড়া ভয় দিচ্ছেন সাধারণ মানুষকে, তাদের পাশে আছেন, কোনো রকম উচ্ছেদ, অত্যাচার কোনো কিছু তিনি টলারেট করবেন না, সহ্য করবেন না, তাহলে তো কোথাও গিয়ে মানে বাকিদের কাজ হালকা হয়ে গেল। নিশ্চিন্ত থাকার এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ কোনটা? দ্বিতীয় কারণ
সেটা অবশ্য তৃণমূলের কিছু করার নেই। এই বাকি কাজটা বিরোধীরা করে দিচ্ছেন। তারা একদম নজৌ নতস্থ দশায় রয়েছেন, মানে যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে রয়েছেন, কিছু করে উঠতে পারছেন না। সোজা বাংলায় তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কর্তব্য স্থির করতে পারছেন না। তাই তো মনে হচ্ছে তাদের হাবভাব দেখে। দেখুন, এই পর্যন্ত লোকসভা ভোটের পর থেকে এরা যে সব ঘটনা ঘটেছে তাদের সব কটাকেও ধরতে হবে। তার থেকে কয়েকটাকে শর্ট লিস্ট করুন, বেছে নিন। চোপড়ায় শালিশির নামে মহিলার ওপর অত্যাচারের ঘটনা প্রভাবের দিক থেকে 1 নম্বরে। যে ঘটনার কথা সংসদ পর্যন্ত পৌঁছেছে, প্রধানমন্ত্রী পর্যন্ত রিয়াক্ট করেছেন। সেই ঘটনায় বিরোধী নেতাদের কি ভূমিকা? হ্যাঁ, গতকাল শুভেন্দু অধিকারী চোপড়া থানায় গেছিলেন, ওই পর্যন্তই। রাজ্য জুড়ে আন্দোলন কই? 2, কোচবিহার মাথাভাঙায় মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মাথাভাঙায় অভিযোগকারিনীর সঙ্গে দেখাও করতে গেছিলেন অগ্নিমিত্রা পালরা। জাতীয় মহিলা কমিশন থেকে প্রতিনিধি এসেছিল। ব্যাস, তারপর আর কিছু নেই, কোনো সাড়া শব্দই নেই। ওই বিধানসভায় 3 দিন প্ল্যাকার্ড হাতে বসে থেকেই কি প্রতিবাদ ফুরিয়ে গেল? বলা নেই, কোয়া নেই, সেই প্রতিবাদ হঠাৎ প্রত্যাহার হয়ে গেল। অবশ্য শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে 300 জন ঘর ছাড়াকে নিয়ে ধর্নায় বসবেন বলে ঠিক করেছেন। অর্থাৎ সেই জন্যে এই ছোটোখাটো ব্যাপার ছিল, সেটাকে তুলে নিয়েছেন। এবার আদালত থেকে অনুমতি আদায় করে নিয়েছেন ওখানে ধর্না দেওয়ার জন্য। দেখে মনে হচ্ছে না সেটা যত না ঘর ছাড়াদের জন্য, তার থেকেও বেশি নিজেদের জন্য। 3, ফুলবাড়ি, সেখানে শালিশিতে হেনস্থার অভিযোগে মহিলার আত্মহত্যা এবং আবার এক মহিলা, তিনি বিজেপি করেছেন বলে তাকে বিবস্ত্র করা হয়েছে বলে অভিযোগ উঠেছে শ্যামনগরে। এই ঘটনাগুলোতেও তো এখন পর্যন্ত বিজেপি তেমন রা কাড়েনি। অর্থাৎ খেয়াল করে দেখুন, 19-এর পর থেকে অনেক হিংসা হয়েছিল এবং তাতে তারা রীতিমতো লড়াকু মেজাজে রাস্তায় নেমেছিলেন, আদালতে দৌড়েছিলেন, অসংখ্য মামলা দায়ের করা হয়েছিল। তখনও কিন্তু এরকম বিবস্ত্র করে এরকম অত্যাচার করার মতো অভিযোগগুলো খুব একটা শোনা যায়নি। সেই জিনিস ঘটলো, তারা চুপ। মানে ভোটের ফলে তারা কি এতটাই মুষড়ে পড়েছেন যে তারা নড়তে চড়তে পারছেন না, এখনও নিজেদের গুছিয়ে নিয়ে আন্দোলনে নামতে পারছেন না? নাকি দলের ভেতর কোন্দল এমন জায়গায় পৌঁছেছে, কে কি বলবেন বা আদৌ বলবেন কি না তা নিয়ে এই দিশা ঠিক করতে পারছেন না? দেখুন, এইটা যদি হয় না, তাহলে কিন্তু মুশকিল সেই মানুষগুলোর যারা একদম প্রান্তিক, দলের মধ্যে প্রান্তিক, অর্থাৎ যারা একদম নিচের তলায় দাঁড়িয়ে দলটা করেন এবং অত্যাচারিত হয়ে নেতাদের দিকে তাকিয়ে থাকেন। তাদের মনে হতেই পারে আমাদের কথা কি কেউ ভাবছে না? আর এই প্রশ্নগুলো আমাদের মাথায় কে তৈরি করে দিয়েছেন জানেন? সাধারণ মানুষ তাদের অবস্থা দেখছি, কিন্তু সরাসরি প্রশ্নগুলো যিনি আমাদের সামনে তুলে ধরছেন তিনিও তো একজন বিখ্যাত বিজেপি নেতা, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার আমলেই তো এ রাজ্যে বিজেপির রমরমা এতটা বেড়েছিল। সেই দিলীপ ঘোষ আজ TV9 বাংলাকে যা জানিয়েছেন, সেই সব কথাগুলোকে যদি আপনি একসাথে করেন, তার মানে কি দাঁড়ায়? এ রাজ্যের বিজেপি নেতাদের সামনে প্রচুর কাজ, এখন সময় নেই তাদের সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর। শাসক তৃণমূল একটার পর একটা লোপ্পা বল দিচ্ছে, ক্যাচ তুলছে, কিন্তু বিজেপির কোনো নেতা ক্যাচ ধরতেই যাচ্ছেন না। এবার প্রশ্ন উঠতেই পারে, কেউ যখন কিছু করছেন না, কোনো ইস্যু নিয়ে রাজ্য কাঁপিয়ে আন্দোলনে নামছেন না, কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না, তখন তিনি কি করছেন? তিনিও তো দাঁড়াতে পারতেন। তার কি ভূমিকা? দিলীপ ঘোষ অবশ্য বলেছেন তিনি কিছু করতে গেলে নাকি বাধা পাচ্ছেন। একে তার কোনো পদ নেই, তার ওপর তার কাজ যদি না থাকে তাহলে তার গুরুত্বও নেই। এবং সেটা যদি হয়, তাহলে দিলীপ ঘোষ রাজনীতিটা আদৌ করছেন কি, বা করবেনই বা কি? পার্টির তো কেউ কারো খোঁজই নেয় না, কি চলছে বোঝা যাচ্ছে না। সব কাজে কথা আমাকে জিজ্ঞেস করছে কি করবো, আমি তো কাউকে কিছু বলতেই পারছি না। না কেউ দেখা করে, না কেউ কথা শোনে, না কারো কাছে সময় নেই কথা বলার, না উচ্চতর না নিম্নতর। দেখা করছি তাতে কষ্ট, নিজেরাও দেখা করবে না, আমি দেখা করলে কষ্ট, কি করা যাবে? দল ছাড়ানো তো রাজনীতি ছাড়বো, দল আর কি করবো।
দেখেন এই পার্টি যদি প্রয়োজন থাকে তাহলে পার্টি কি ভাবছে, নাহলে সময় নষ্ট করে লাভ কি আছে। রাজনীতি তো আমার পেশা নয়, আমি এসেছিলাম একটা মিশন নিয়ে, এটা করে দিয়েছি, আমার কাজ প্রায় শেষ। পার্টি যদি প্রয়োজন থাকে আমি কাজ করবো, নাহলে আছি রাজনীতিতে এই ঝগড়া মোগড়ার মধ্যে কি করবো। দীর্ঘদিনের রাজনীতিবিদ, আমি মনে করি না যে এরকম একটা মানুষকে যে কোনো রাজনীতি তাকে এরকমভাবে সম্মান করবে, এটা আমি মনে করি সেটা উচিত নয়। কিন্তু ব্যাপারটা তো আমার দলের ব্যাপার না, তাদের দলের ব্যাপার। কিছুদিন আগে দিলীপদার সাথে আমার ফোনে কথা হয়েছে। দিলীপদা আমাদের সিনিয়র মোস্ট লিডার এবং খুব পার্টিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। আমার সাথে প্রায় 7-10 দিন আগে ওনার কথা হয়েছে। এর মাঝে আমি যেহেতু মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি নিয়ে ব্যস্ত থাকাতে কথা হয়নি, নচেত আমি অন্য বাড়িতে গিয়ে ওনার সাথে দেখা করবো। আচ্ছা, দিলীপ ঘোষ বললেন তার ওপর যে অ্যাসাইনমেন্ট ছিল, তার ওপর যে দায়িত্ব ছিল, তিনি সে দায়িত্ব পালন করে দিয়েছেন, তার কাজ শেষ। এরপর পরে অন্য কোনো কাজ দিলে তিনি করবেন, না হলে নেই। এবং তা কেউ কথা বলছেন না। আমরা এতদিন ধরে কেউ কথা রাখেন না বলে শুনেছি, এরকম কথা বলছেন না এরকম শুনলে না তখন বোঝা যায় ভেতরে ভেতরে রাগ নেই, অভিমান আছে, জানেন তো। ওই কথা না রাখলে তখন রাগ ঠাকগুলো জন্ম নেয়। কিন্তু কেউ কথা বলছেন না, এটা একটা অভিমানের ফসল। হয়তো সেটাই বোঝাতে চাইলেন কোথাও গিয়ে দিলীপ ঘোষ। কেউ কথা বলছেন না, না সাধারণ মানুষের সঙ্গে, না তার সঙ্গে। সুতরাং যা নেতার হচ্ছে তা সেটা সাধারণ মানুষের সঙ্গে যে হবে সেটাই তো খুব স্বাভাবিক। এটাই কি বোঝাতে চাইলেন? কিন্তু এইটা বলে তিনি আবার কিন্তু কিছু লোকের আবার সামনে একটা নতুন রাস্তা খুলে দিলেন। কী রাস্তা? শত্রু আমার বন্ধু, কথা আছে না, সেটাই হয়তো মনে পড়ে যাচ্ছে তৃণমূল নেতাদের এখন, জানেন তো। এই শোভনদেব চট্টোপাধ্যায় কি ভাবছেন যে দিলীপ ঘোষের সাথে রাজ্য বিজেপির অন্য নেতাদের এখন একটা যখন শত্রুতার সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাই জন্যই হয়তো তিনি এরকম কথাগুলো বলছেন। আর সেই জন্যই কি কোথাও গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় দিলীপ ঘোষকে এখন বন্ধু ভাবছেন, তার অসম্মান হচ্ছে বলে তিনি মুখ খুলছেন। দেখুন, শোভনদেব চট্টোপাধ্যায় যা করছেন না, সেটা একদম রাজনীতির স্টাইল শিট মেনে করছেন। রাজনীতিতে যা করার কথা ঠিক তাই করছেন, অথবা ওই ধুনো দেওয়া বলে না, সেই কাজটা করছেন। আরও ধোঁয়া বেরোবে। আমরা অবশ্য কিছু কাজ করছি, যে কাজটা সংবাদ মাধ্যম হিসেবে আমাদের করা উচিত। আমরা এই সমস্ত রাজনৈতিক কচকচির মধ্যে না দাঁড়িয়ে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। আর দেখুন, যেহেতু সেই রামও নেই আর সেই অযোধ্যাও নেই, কিন্তু সালিশি আছে, তাই আমরা সালিশির কথা বলছি। এই কথাগুলো বলবো। সালিশিটা যে চারটিখানি কথা না, এটা কিভাবে আমাদের একটা অদ্ভুত সময়ে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে সেটা বলবো। বলতে গেলে তো অনেকগুলো কথা বলতে আবার একটা সময় লাগবে, তাই না? তার ফাঁকে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, একটু অঙ্ক কষুন এই ফাঁকে, মাথা পরিষ্কার হবে, আর আপনারা সময়টাও কেটে যাবে সুন্দর। তারপর না হয় এসব নিয়ে গল্প টল্প করবে। এবং এটা আপনাদের গ্যারান্টি দিচ্ছি, এমনি অঙ্ক কষতে দিচ্ছি না, এর সঙ্গে সব কিছুর একটা যোগ আছে, চৌবাচ্চার অঙ্ক। সেই একটা নল দিয়ে জল ঢোকা, আরেকটা নল দিয়ে জল বেরোনোর অঙ্ক। আমার কি বিশ্বাস জানেন, ওই সেই যার জন্য আমার বাবার বয়স কত, মানে জীবনে আর নিজেদের বয়স হয়েছে, কত বয়স হয়েছে হিসেব করতে ইচ্ছে করতো না, বা ওই একটা বাঁদর কি দরকার ছিল তার তৈলাক্ত বাসে বারবার ওঠানামা করতে যাওয়া, যার অঙ্ক দেখে এই বাঁদরটার ওপর আমাদের ছোটোবেলার থেকে চরম রাগ হতো, সেই কেশবচন্দ্র নাগ মানে কেসি নাগ যদি বেঁচে থাকতেন না, আমার ধারণা এই চৌবাচ্চার অঙ্কটা তাকে দেওয়া যেত, চট করে মেলাতে পারতেন না, জানেন তো। আপনার অঙ্কটা মন দিয়ে কষুন। আর আমিও ততক্ষণ তৈরি হই সেই কথাগুলো বলার জন্য, যে কথাগুলো আজ না বললেই না। একটি নল দ্বারা একটি চৌবাচ্চা 28 মিনিটে জল পূর্ণ হয়। চৌবাচ্চার ছিদ্র দিয়ে 4 ভাগের 1 ভাগ জল প্রতি মিনিটে বেরিয়ে যায়। তবে চৌবাচ্চাটি জল পূর্ণ হতে কত সময় লাগবে? চৌবাচ্চা জল ভর্তি আর জল খালির এই জটিল কুটিল অঙ্ক বাঙালি কষেছে।
প্রশ্নটা তাই বাঙালির কাছে কমন। আমরা একটা আনকমন অঙ্ক দিই। মনে করুন চৌবাচ্চাটা পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে অন্যায় অত্যাচার বন্ধ করার জন্য রাজধর্ম মেনে চলা একটা সরকার আর একটা নীতিনিষ্ঠ শাসক দল রয়েছে। যে সরকার আর যে শাসক দল জবরদখল উচ্ছেদে রাজি, বেআইনি নির্মাণে কড়াকড়ি করতে রাজি, গণপিটুনি রুখতে কড়া ব্যবস্থায় তৈরি, দুর্নীতিগ্রস্ত নেতাদের গ্রেপ্তারি আর তাদের বহিষ্কারে এক পায়ে খাড়া। কিন্তু তারপরেও যদি পশ্চিমবঙ্গে সালিসিতে অত্যাচারের অভিযোগ ওঠে, মহিলাদের বিবস্ত্র করে হেনস্থার অভিযোগ ওঠে, বা সরকারি জমি নিয়ে দুর্নীতি, রাজ্যে ঢুকে ভিন রাজ্যের দুষ্কৃতীদের দাপাদাপি চলে আর কথায় কথায় গুলি ছোটে, তাহলে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটায় সুশাসন কবে প্রতিষ্ঠিত হবে? ভাবুন। সেই কথাগুলোও শুনুন, যে কথাগুলো রোজ রাতে না বললেই নয়।